ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো কাজ, আমি শুরুই বক্তব্যে কিন্তু বলেছি, তাদের অনেকগুলো কাজের ব্যর্থতার জায়গা 100% আছে। তারা নিজেরাও কিন্তু বলেনি যে আমরা শতভাগ সফল, অর্থাৎ চিকিৎসা বলেন বা অন্যান্য যে সমস্ত রিফর্মস গুলা বলেন, সেগুলোতে অনেক জায়গায় কিন্তু তাদের ব্যর্থতা আছে। তারা কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী কিংবা যেভাবে করা উচিত করতে পারেন নাই। এখনো তো সেম কথা ওনার জন্য প্রযোজ্য। সাহস থাকলে দেশে আসেন ম্যাডাম, আসেন, নিজেকে আইনের হাতে সোপর্দ করেন, বিচারের সম্মুখীন হন। সেটা তো করছে না। মসজিদের খতিব থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, মসজিদের খতিব কেন, আরো নিচেও যদি নামি, কেউ নাই সফলতা। আজাদ ভাই উনিও উনিও তো মানে ওনারও তো অবস্থান বা সবকিছু উনি কিন্তু মানে খুব স্পষ্ট করে কিছু বলবেন না। উনি কি জনসম্মুখে আসতে পারবেন? ওনাকে দেশে আসতে বলেন বা আসতে বলুন, উনি আসুক, জনসম্মুখে ঘুরুক। উনি জনমত যাচাই করতে বলতেছেন, আসেন, আপনি গ্রাউন্ডে আসেন, আপনার জনমত আপনি যাচাই করেন, দেখেন পিঠে চামড়া বাঁচাতে পারেন কিনা। কদিন আগে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 71 সালে 16 ডিসেম্বরের বিজয়কে যে নিজের বিজয়, ভারতের বিজয় বলে দাবি করলো, কই আপনাদের তরফ থেকে তো কোনো ধরনের বক্তব্য শুনলাম না। তার মানে কি আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না? আপনাদের তরফ থেকে তো কোনো ধরনের বক্তব্য শুনলাম না। বক্তব্য বলবেন কেন? বিকজ ওনাদের উপর তো কথা বলার মতো সাহস বা আপনাদের নাই, বিকজ সেই ধরনের মেরুদণ্ড নিয়ে তো আপনারা আসলে দেশ শাসন করেন নাই। আপনারা দেশ শাসন করছেন আসলে ঢাকাতে বসে, কিন্তু নির্দেশনা সবকিছু কিন্তু আসতো কিন্তু দিল্লি থেকে। আমি আসলে 4 মাস পরে 5 মাস পরে কেন এটা নিয়ে আমি কোনো সমস্যাই দেখি না। যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতেই পারে, এটা আমার সিদ্ধান্তের ব্যাপার। আর আমার সিদ্ধান্তের সাথে অর্থাৎ ছাত্র জনতা সিদ্ধান্তটা কি এরকম যে 4 মাস আমার এক ধরনের পরিকল্পনা ছিল, সেটাতে আমি সফল হতে পারি নাই, এখন আমি এই উদ্যোগটাকে আমি একটা দেশের এটা তো গণতান্ত্রিক কর্মসূচি হাসিনা, 4 মাসে তারা দিতে পারেনি, এখন দিচ্ছে, আমরা ওয়েট করি না। আপনি 15-16 বছরের 16-17 বছরের এরকম একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য আপনি এত সবকিছু, আপনি কি ঘোষণা আসবে সবকিছু, আসলে অনেক কিছু আছে রাজনৈতিক চিন্তাধারা যেগুলো সিচুয়েশনের সাথে আপনাকে সময়। ওয়াদুদ ভাই 1 মিনিট, ওয়াদুদ ভাই 10 সেকেন্ড। আরে প্রথম 2 মাস তো গেছে আমার আহতদের চিকিৎসার জন্য, আমার বাবা মাকে খুঁজে বের করা যে এই যে তোমার ছেলের লাশ এখনো কিন্তু হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা এবং ট্রিটমেন্ট চলছে, সরকার ট্রিটমেন্ট দিচ্ছে। না সরকার ট্রিটমেন্ট দিচ্ছে। হ্যাঁ মাহবুব ভাই, আহতদের সেবা শুশ্রূষা কেন? আওয়ামী লীগের যে এই আন্দোলনের যে সমস্ত রূপ, সেগুলো ঠেকাতেই তো জান খারাপ, একের পর এক চক্রান্ত, জান খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বলি যে 4 মাস 5 মাস পরে এটা কোনো সমস্যাই না, আমি যতটুকু জানি। সরকারের কথা আপনি বলছেন, কিন্তু ছাত্রদেরকে আমরা কি দেখেছি? ছাত্ররা কি সেই গ্রহণযোগ্যতার জায়গায় আছে? যে বৈষম্য বিরোধী ছাত্রদের আছে, ছাত্ররা আগের গ্রহণযোগ্য জায়গায় আছে, তারা আছে। হাসিনা আপা, ছাত্রদের গ্রহণযোগ্যতা, ছাত্ররা ছাত্রদের জায়গাতে আছে। গ্রহণযোগ্যতা 100% কখনো জনপ্রিয় হওয়া যায় না। একটা কথা প্রচলিত আছে, আপনি যদি জনপ্রিয় হতে চান তাহলে আপনি আইসক্রিম বিক্রি করেন, একমাত্র আইসক্রিম বিক্রেতা সকলে জনপ্রিয় হয় না। তখনও তো আওয়ামী লীগের ছাত্রদের পছন্দ করতো না, এখনো করে না। তো আওয়ামী লীগ আছে না দেশে, আওয়ামী লীগের কথা আসছে না, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দোষীদের কথা আসছে না। এখানে হচ্ছে জনগণের কথা। দেখেন, জনগণ আছে, ছাত্রদের সঙ্গে আছে, ছাত্রদের সাথে জনগণ আছে। ছাত্রদের বিপক্ষে কথাবার্তা বলার মতো লোক আছে, আজাদ ভাইদের মতো অনেক লোক আছে যারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াবে, এবং সেগুলো কিন্তু আমাদের যে সুইঙ্গিং যে সমস্ত মানে পার্টিগুলো আছে বা যে জনগণগুলো আছে, তারা কিন্তু সবসময় কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে ফেলবে, এবং এটাই কিন্তু বিপক্ষ যারা আছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দোষদের কথা আমি বলছি না, আমি বলছি যে জনগণের কথা, যে বৈষম্য বিরোধী ছাত্রদের মানে যারা চিকিৎসার অভাবে কিন্তু এখনো আমাদেরকে ফোন করে যে সমন্বয়করা তাদের খবর নেয় না, সমন্বয়করা তাদের দায়িত্ব নিয়েছিল কিন্তু সেভাবে সরকারও সে যে চিকিৎসাটা দেওয়ার কথা সেটাও হয় না। এবং যে নিহতদের পরিবার, কালকে তো আমরা দেখবো যে কয়জন নিহতদের পরিবার যায়, বা একটু আগেও আমার সাথে আহতদের সাথে কথা হচ্ছিল যে হসপিটালে কতজন পড়ে আছে এখনো। তো তারা বলছে তাদের সেই 2 মাস আগে যে অভিযোগটা ছিল এখনো ঠিক সেই অভিযোগ, তারা কিন্তু আশ্বাসে পেয়ে যাচ্ছে এবং নামে মাত্র কিছু পেয়েছে। সেই জন্য আমি বলছি যে আসলে এখানে আমি বলছি না যে আওয়ামী লীগ কি বলছে বা তাদের দোসররা কি বলছে। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সচিবালয়ে কি ঘটনা ঘটেছে, এবং তারা বিভিন্ন ভাবে, আমরা কিন্তু আহত নিহতের বেলায় তারা কি করছে সেটা জানি না, কিন্তু তাদের কিন্তু ভাবসাব অন্যরকম চেঞ্জ হয়েছে, এবং তারা যেটা দল গঠন
করতে চাচ্ছে এবং এক ধরনের বিএনপিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে, অন্যান্য দলকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে, সেই জায়গা থেকে এতে কি দোষটা কি হাসিনা? বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠনে বাধা কোথায়? অবশ্যই নতুন রাজনৈতিক দল গঠন হবে, কিন্তু সরকারের মদতে হবে কিনা সেটা নিয়ে। সরকারের মদতে তো হচ্ছে না। আপনি যে বিএনপির নাম বললেন, বিএনপি তো সরকারের ক্ষমতার গহ্বর থেকে জন্ম হয়েছিল, জাতীয় পার্টিও ক্ষমতার গহ্বর থেকে জন্ম হয়েছে। আমরা ইতিহাস ভুলে যাই কেন? দেখেন আপনি যে কথাগুলো বলছেন, আপনি যদি প্রাথমিকভাবে যদি সিদ্ধান্ত নিয়েই নেন যে ছাত্রদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তাহলে কিন্তু আপনার চাওয়া পাওয়া বা আপনার প্রশ্ন এক ধরনের হবে। আর আমি নিচ্ছি না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি জনগণের অবস্থা কি, এই পরিস্থিতিগুলো থেকে জনগণের মানে পরিস্থিতি কি, যে ছাত্রদের বেলায় আগের মতোই আছে কিনা। আমি বলবো দেখেন, প্রত্যেকটা সিদ্ধান্তের প্রত্যেকটা কাজের কিন্তু একটা পক্ষ বিপক্ষ থাকবে। জনপ্রিয় 100% কখনোই হবে না। আজকে যদি ইভেন আগামীকালকেও যে সিদ্ধান্তটা আসবে সেটারও কিন্তু বিপক্ষ দল থাকবে, মতবিরোধ থাকবে, কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, সবই থাকবে। বিএনপি অপছন্দ করতে পারে, বিএনপিদের পছন্দ করতে হবে এমন কোথাও বাধ্যবাধকতা নেই। তাই বলে যে ছাত্রদের জনপ্রিয়তা কমে যাবে সেটাও কিন্তু একটা ভুল ধারণা। আমি যদি আজকে মাহবুবের কোনো একটা কথাকে যদি আমি ক্রিটিসাইজ করি বা ওনার সাথে যদি আমি একমত না হই, তার মানে এই না যে আমি মাহবুব ভাইকে অপছন্দ করি, ব্যাপারটা কিন্তু তা না। আমার কিন্তু বিপক্ষ চিন্তাধারা, বিপক্ষ একটা ধারণা থাকতেই পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ছাত্রদের কিংবা আমরা যদি বলি যে এই ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো কাজ, আমি শুরুই বক্তব্যে কিন্তু বলেছি, তাদের অনেকগুলো কাজের ব্যর্থতার জায়গা 100% আছে। তারা নিজেরাও কিন্তু বলেনি যে আমরা শতভাগ সফল। অর্থাৎ চিকিৎসা বলেন বা অন্যান্য যে সমস্ত রিফর্মস গুলা বলেন, সেগুলোতে অনেক জায়গায় কিন্তু তাদের ব্যর্থতা আছে। তারা কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী কিংবা যেভাবে করা উচিত করতে পারেন নাই, সেটা কিন্তু তারাও বলছে। ইভেন আমরাও আমাদের পজিশন থেকে বিভিন্ন সময় বলেছি, আমরা কিন্তু কোনোভাবে কিন্তু 100% সন্তুষ্ট না, অনেক ব্যর্থতা আছে, ল্যাকিংস আছে, যেগুলোকে কাভার আপ করার জন্য অনেক সুযোগ আছে। আমাদেরই বানানো, ছাত্র জনতার মাধ্যমেই বানানো ইন্টারিম গভর্নমেন্ট, তাদের সমালোচনাও এই জনগণই করবে, সংশোধন থাকলেও জনগণই করবে, তাদেরকে সরাতে হলে জনগণই সরাবে। অর্থাৎ আমাদের যদি ভুল থাকে, আমাদের যদি ব্যর্থতা থাকে, সেগুলো আমরাই করব। কিন্তু আওয়ামী লীগ মাঝখান দিয়ে এই ভুলগুলোকে বা এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যেভাবে তারা মাঠে প্লে করার চেষ্টা করতেছে, এটা তাদের মুখে মানা। আমি মনে হয় ওদের ভাই এখানে ভুল করছে না, আওয়ামী লীগকে কেউ কোট করছে না বা আওয়ামী লীগের কথা কেউ শুনছেও না। আমরা কি দেখছি সেটাই হচ্ছে বিষয়, আমাদের কাছে কি রিপোর্ট আসছে সেটাই হচ্ছে বিষয়। আমরা তো জনগণের সাথে বা আহত বলেন, নিহত বলেন, আমরা তো কিছুটা হলো মানে যোগাযোগ মেনটেন করি তাদের সাথে। তারা কি বলছে সেটাই, আওয়ামী লীগ কি বলছে সেটা কিন্তু আমরা আমি কিন্তু আপনাকে বারবার বলছি যে আমি স্বীকার করছি যেইভাবে ওনাদের কাজ করার কথা ছিল, যেই স্পিডে এবং যেই লেভেলে কাজ করা উচিত ছিল, সেই লেভেলে সেই স্পিডে কাজ ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে নাই। এটার অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু স্বীকার করে নিচ্ছি যে অনেক জায়গায় ওদের অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার জায়গাগুলো আপনি যেভাবে পয়েন্ট আউট করছেন যে এখনো পারে নাই, আহতদের চিকিৎসা দিতে, অবশ্যই আমিও স্বীকার করি অনেক জায়গায় অনেক ব্যর্থতা আছে। সেই জিনিসগুলো আমরা আলোচনার মাধ্যমেই তাদেরকে ধরিয়ে দেব, সংশোধন করার জন্য তাদেরকে বাধ্য করব। সেটার জন্য প্রয়োজন হলে আন্দোলন করবে ছাত্ররা, যে আমাদের আহত যারা আছে তাদের আন্দোলন করবে, কোনো সমস্যা নাই। ইভেন আপনি প্রধান উপদেষ্টা বক্তব্য কিন্তু শুনেছেন, উনি বলেছেন যে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, বলার জন্য, কখনোই কিন্তু হসপিটাল থেকে তারা বেড থেকে নিচে নেমে এসেছে, তাও 2 মাস হয়েছে, কিন্তু 2 মাসে তারা কি ট্রিটমেন্ট পেয়েছে? একটু আগে ফোন করে বলেছে তারা কি ট্রিটমেন্ট পেয়েছে। তো সেটা কিভাবে, ভুল ধরার পরেও যদি ট্রিটমেন্ট না পায়, ভুল ধরার পরেও যদি তারা ঠিক না হয়, তাহলে আপনি কি বলবেন? দেখেন, আমি কিন্তু আমার প্রথম বক্তব্য আপনি যদি দেখেন, আমাদের এই যে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যেগুলো আপনি সচিবালয় দেখেন, দ্য মোমেন্ট জনপ্রশাসনের সংস্কারের কিন্তু টাইম ফ্রেম চলে এসছে এবং একটা রিফর্ম কিন্তু লিকেজ হয়ে গিয়েছে। আপনি দেখেন জনপ্রশাসনে কি ধরনের অস্থিরতা তৈরি হলো। আপনি কি ভাবছেন যে এই সেক্টরটা চিকিৎসা সেক্টরে নাই? আপনি কি ভাবছেন এই চিকিৎসাটা শিল্প মন্ত্রণালয়ে নাই? এই সেক্টরটা পোশাক শিল্পে নাই? আপনি কোন সেক্টরটা বাদ দিবেন? অর্থাৎ আপনি যদি নিজের ঘরের ভিতরে শত্রু রেখে যদি আপনি যদি সেই সংসার চালাতে যান বা আপনার ঘর চালাতে যান, শত্রু রেখে কেন আমরা বসবাস করছি? আমাদের কেন সচিবালয়ে এত বড় ক্ষতি হলো? শুনেন, রিফর্মসটা আপনি যেভাবে 16 বছরে 80-90 ভাগ লোককে যারা যেভাবে মাস্টার প্ল্যান করে যারা একে আমি আমার একটা বক্তব্য বলেছিলাম, আপনি একটা ছোট্ট আমার একটা উদাহরণ ধরে নেন। 2008 সালে 9 সালে যে ছেলে যে মেয়েটা
সরকারি চাকরিতে জয়েন করেছে, 2024-এ এসে তার চাকরির বয়স কত হয়েছে, 15-16, সে কিন্তু তার চাকরি জীবনের অর্ধেকটা সময় সে কিন্তু শেখ হাসিনা এবং বাংলাদেশের যে সকল বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সেইটা শুনে শুনে চাকরিজীবী করে, তাকে আপনি অল অন এ সাডেন কি করে আজকে 16-17 বছর চাকরির সময় এসে, যার কাছ থেকে রাষ্ট্র এখন পূর্ণ সেবা পাবে, যার কাছ থেকে তার নিউট্রাল সেবাটা পাবে, তার কাছ থেকে আপনি সেবাটা পাবেন না। এই 16-17 বছরে তারা একে 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 এমন ভাবে প্রশাসনটাকে নিজেদের দলীয় লোকজনগুলোকে দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা সেক্টরে, রিয়েলি ইট ইজ নিয়ার টু ইম্পসিবল, সামটাইমস নিয়ার টু ইম্পসিবল, আই রিপিট। এই যে আপনার যে চাহিদা মোতাবেক সবকিছু আদায় করে নিয়ে আসা, এর ভিতরেও কিন্তু আমি স্বীকার করছি ব্যর্থতা আছে 100%, এখানে সন্তুষ্টি অর্জন করার কোনো কারণ নাই, ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাও আমরা কিন্তু বারবার বলছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন লোকজন সবাই কিন্তু বলছে, কেউ কিন্তু এখন পর্যন্ত পাবেন না 100% সরকারকে সফল সবকিছুতে সাকসেস বলতে, কাউকে পাবেন না। সমালোচনা সারা দেশ জুড়ে আছে, কিন্তু সমালোচনাটা আমরা যদি জায়গা মতো যদি গঠনতান্ত্রিক বাধ্য করি তাদেরকে, ডেফিনেটলি আপনি যে পয়েন্টগুলো আনছেন সেগুলোতে আমরা সরকারকে বাধ্য করব তাদেরকে রিয়েক্ট করার জন্য। আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু আগ্রাহ্য করছি না যে না তারা সবকিছু করেছে। আমি শুধু আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা একটু বলতে চাই। আমার খুব অবাক লাগতেছে যে 16-17 বছর ধরে এই ধরনের একটা রিজিম চালু করার পর উনি কিন্তু যে গুণ খুম এগুলোর ব্যাপারে কোনো কিছু কিন্তু বলবেন না। উনি যেভাবে কিন্তু পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে মানুষকে ডুবিয়ে দিয়েছেন সেগুলোর কথা কিন্তু কোন কিন্তু বলবেন না। র্যাবের নিজ মুখে কিন্তু স্বীকার করার জন্য যে সমস্ত গুণ খুমগুলো তারা করেছে, র্যাব ক্ষমা চেয়ে জাতির কাছে, সেগুলোর দায়ভারের কথা কিন্তু বলবেন না। উনি কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু যে পাচার হয়ে যাচ্ছে, আজকে যে FBI যে প্রমাণ সহ উপস্থাপন করছে সেগুলোর ব্যাপারে কিছু বলবেন না। উনি এই ব্যাপারে কিছু বলবেন না যে একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, তিনি আরেকটা দেশে আশ্রয় নিয়ে আরেকটা দেশের ভূমি ব্যবহার করে কি করে নিজের দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য এই ধরনের বক্তব্য দিতে পারেন, সেই কথা তিনি বলবেন না। আমরা ওনাদের এই নেত্রীর মুখ থেকে বারংবার শুনেছি বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে বলার জন্য যে সাহস থাকলে দেশে আসো, সাহস থাকলে দেশে আয়। উনি তো তুই করে কথা বলতেন, সাহস থাকলে দেশে আয়, হ্যাঁ চোরের বাচ্চা চোর, এভাবে বলতেন, পারলে বিচারের সম্মুখীন হ। অর্থাৎ তাহলে এখনো তো সেম কথা ওনার জন্য প্রযোজ্য। সাহস থাকলে দেশে আসেন ম্যাডাম, আসেন, নিজেকে আইনের হাতে সোপর্দ করেন, বিচারের সম্মুখীন হন। সেটা তো করছে না। মসজিদের খতিব থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, মসজিদের খতিব কেন আরো নিচেও যদি নামি, কেউ নাই সফলতা। আজাদ ভাই উনিও তো মানে ওনারও তো অবস্থান বা সবকিছু উনি কিন্তু মানে খুব স্পষ্ট করে কিছু বলবেন না। উনি কি জনসম্মুখে আসতে পারবেন? ওনাকে দেশে আসতে বলেন বা আসতে বলুন, উনি আসুক, জনসম্মুখে ঘুরুক। উনি জনমত যাচাই করতে বলতেছেন, আসেন, আপনি গ্রাউন্ডে আসেন, আপনার জনমত আপনি যাচাই করেন, দেখেন পিঠে চামড়া বাঁচাতে পারেন কিনা। একটা দেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক আপনাদেরকে টেনে হিসছেন, ক্ষমতা থেকে নামাইলো, পালায় গেলেন, টিকতে পারলেন না। তারপরও ভাই কিসের মুখে এসে আপনারা শুধুমাত্র ওই যেই ছেলে মেয়েগুলোকে আপনারা অযোগ্য, অশিক্ষিত, আর কি মূর্খ বিভিন্ন ভাবে আপনারা টার্ম করতেছেন, এতটুকু আপনাদের মায়া দরদ হচ্ছেন না? আপনারা পাখির মতো কোন মারছেন। আমি জানি আমার নিজের মানে সাথে কাজ করা সেনাবাহিনীর অফিসার সহ তারা অনগ্রাউন্ডের রিপোর্ট আছে। আপনাদের পুলিশ বাহিনীর সদস্য তারা রীতিমতো আইজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ভিডিও ক্লিপ দেখিয়ে তারা নিজেরা যে গুলি করে মারতেছে সেটা কথা বলতেছে। তারপরও কিন্তু আপনাদের কিন্তু হয় না। আমার মনে হয় আদার সাহেব আপনি একটু ভয়েসটা একটু লো করে সফেন আপ হয়ে জাতির কাছে একটু নরম সুরে কথা বলেন, নিজেদের উদ্ধত্তপনা আর দেখায়েন না। 16-17 বছর আমরা অনেক দেখেছি আপনাদের উদ্ধত্তপনা, আপনাদের অতিষ্ঠ, আপনাদের জ্বালায় যন্ত্রণায় দেশের জনগণ বাধ্য হয়ে আপনাদেরকে টেনে হিসেবে নামাইছে। তারপরে আপনারা কি করে বলতে পারেন যে আপনাদের বিশাল জনসমর্থন, দেশের একেবারে দেশটাকে আপনারা একদম মানে সেই জায়গায় নিয়ে গেছেন। যদি সেই জায়গায় নিয়ে যান তো সেই জায়গা থেকে আপনাদেরকে এই জায়গায় আসতে হলো কেন? এটা কি পোস্টমর্টেম আপনারা কি করবেন না? অবশ্যই সব জায়গায় সবকিছু ওই জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম এইসব ট্রাম্প কার্ড খেলে আর হবে না। ঠিক আছে, আমি যদি বলি যে আওয়ামী লীগ দেশটাকে স্বাধীন করতে, স্বাধীনতার জন্য তারা খুব বেশি নিজেদেরকে দাবি দেওয়া করেন। কদিন আগে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 71 সালে 16 ডিসেম্বরের বিজয়কে যে নিজের বিজয়, ভারতের বিজয় বলে দাবি করলো, কই আপনাদের তরফ থেকে তো কোনো ধরনের বক্তব্য শুনলাম না। তার মানে কি আওয়ামী লীগের কোনো ভূমিকাই ছিল না?
তা আপনাদের তরফ থেকে তো কোনো ধরনের বক্তব্য শুনলাম না। বক্তব্য বলবেন কেন? বিকজ ওনাদের উপর তো কথা বলার মতো সাহস বা আপনাদের নাই, বিকজ সেই ধরনের মেরুদণ্ড নিয়ে তো আপনারা আসলে দেশ শাসন করেন নাই। আপনারা দেশ শাসন করছেন আসলে ঢাকাতে বসে, কিন্তু নির্দেশনা সবকিছু কিন্তু আসতো কিন্তু দিল্লি থেকে। হ্যাঁ, তো এভাবে যদি আপনারা যদি করেন, সত্যিকার অর্থে আপনারা ভুলে যান। আপনারা যেভাবে আবার জনগণকে মানে ফায়দা লুটার চেষ্টা করতেছেন, জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করে, দ্বিমত থাকবে, আমরা একমতে আসবো না সেটাও থাকবে, আমার সব সিদ্ধান্ত দেশের জনগণ মানবে না সেটাও থাকবে, কিন্তু এটা নিয়ে আপনার তৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নাই। আমার দ্বিমত থাকবে, আমরা আলোচনা করব, আমরাই আবার ঐক্যে আসার চেষ্টা করব, একবার না 10 বার ঐক্যের ডাক দেওয়া হবে। কিন্তু তারপরও কিন্তু আজাদ ভাই, আপনারা কিন্তু এটার থেকে ফায়দা নেওয়ার কিংবা তৃপ্তির ঢেকুর তোলার আমার মনে হয় কোনো কারণ নাই। একটু একটু নিজেদের কৃতকর্মের জন্য যদি নিজেরা যদি মানে অনুতপ্ত না হন, জাতির কাছে যদি ক্ষমা না চান, ঠিক আছে, আপনাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীগুলো ক্ষমা চাওয়া শুরু করছে, সো আপনাদের পালাও আসবে। যদি ক্ষমা না চান, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, তাহলে এই সামনে 10, 12, 15, 20 বছর পরে কেন ইহ জগতে কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবেন না। যদিও কোনোদিন আসেন ভিন্ন রূপে, অন্য কোনো রূপে হয়তো আসবেন, বাট এই রূপে আর কখনো আপনারা আসতে পারবেন না। প্লিজ নিজেদেরকে পরিবর্তন করেন, কথাবার্তার পরিবর্তন করেন, চিন্তাধারার পরিবর্তন করেন। আপনাদের আচরণগত পরিবর্তন যদি না আনতে পারেন, তাহলে আপনাদের আমার মনে হয় এদেশের রাজনীতিতে আপনাদের প্রবেশ করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে।